ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন বাবর। দ্বিতীয় প্রশ্ন, সড়ক-ই-আজম রাস্তাটি নির্মাণ করেন শেরশাহ। 3 নম্বরের প্রশ্ন, আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্ন, সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি। 2-এর প্রথম প্রশ্ন, মাত্র 21 বছর বয়সে বাবর ফরগানা প্রদেশের শাসনভার পান। এটা মিথ্যা। ওমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। দ্বিতীয় প্রশ্ন, রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন। সত্য। তৃতীয় প্রশ্ন, আকবরের তৈরি রাজধানী ছিল ফতেহপুর সিকরি। সত্য। 4 নম্বর প্রশ্ন, চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি করে তোলে। সত্য। 3-এ আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে শহরই নাও। শহরই নাও হচ্ছে নতুন শহর ই। হোজ, হোজ হবে জলাধার ডি। মাঞ্চু, মাঞ্চু হচ্ছে সি। কিলা মোবারক, কিলা মোবারক হবে লালকেল্লা বি। আর জিতল হচ্ছে তামার মুদ্রা এ। 4-এর প্রথম প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে। 4-এর দ্বিতীয় প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা কী নামে পরিচিত? হন। দিনেমার কাদের বলা হয়? ডেনমার্কের অধিবাসীকে। 5-এর প্রথম প্রশ্ন, উজবেক কারা? উজবেক হলো একটি তুর্কি জাতিগোষ্ঠী যারা মূলত মধ্য এশিয়ার উজবেকিস্তানে বসবাস করে। তারা এই অঞ্চলের বৃহত্তম জাতিগোষ্ঠী। দ্বিতীয় প্রশ্ন, দাগ ও হুলিয়া বলতে কী বোঝো? দাগ ও হুলিয়া বলতে কী বোঝো? দাগ, শেরশাহ সামরিক বিভাগে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। দাগ বলতে বোঝায় একটি বিশেষ লোহার চিহ্ন গরম করে ঘোড়ার গায়ে ছাপ বা দাগ দেওয়া। হুলিয়া, হুলিয়া বলতে বোঝায় সৈনিকের ঠিকানা সহ তার দৈনিক বিবরণ লিখে রাখা। 3 নম্বরের প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয়? 12 ভূঁইয়া কাদের বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন আছে, সুলহ-ই কুল কি? সুলহ-ই কুল হলো সম্রাট আকবরের প্রবর্তিত একটি নীতি। এর মানে হলো সার্বজনীন শান্তি। এই নীতির মূল উদ্দেশ্য ছিল ধর্মের মধ্যে বিভেদ দূর করে সমাজে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন আছে, হুন্ডি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, মুঘল বাণিজ্যে সরাফদের ভূমিকা কী ছিল? মুঘল বাণিজ্যে সরাফদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা মূলত ব্যাংকার এবং অর্থ লেনদেনের সাথে জড়িত ছিলেন। সরাফরা বণিকদের বাণিজ্য পরিচালনার জন্য ঋণ দিত। এই ঋণের মাধ্যমে বণিকরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারত। তারা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করত, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য ছিল। মধ্যযুগের ভারতে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 8 প্রশ্ন, মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। মধ্যযুগে দিল্লি ছিল উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি মূলত যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এই নদীর অবস্থানের কারণে দিল্লি ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের একটি কেন্দ্র হয়ে উঠেছিল। দিল্লির প্রাকৃতিক সীমানা ছিল বেশ গুরুত্বপূর্ণ। এর উত্তরে ছিল শিবালিক পর্বতমালা, যা শহরটিকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করত। পশ্চিমে ছিল আরাবল্লী পর্বতশ্রেণী, যা মরুভূমির বিস্তার রোধ করত। পূর্বে যমুনা নদী একটি গুরুত্বপূর্ণ জলপথ ছিল এবং এটি দিল্লির উর্বরতা বজায় রাখতে সাহায্য করত। সুতরাং মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ছিল যমুনা নদীর তীরে এবং এর প্রাকৃতিক সীমানা ছিল উত্তরে শিবালিক পর্বতমালা, পশ্চিমে আরাবল্লী পর্বতশ্রেণী এবং পূর্বে যমুনা নদী। 6 প্রথম প্রশ্ন, শেরশাহের সংস্কারগুলির পরিচয় দাও। শেরশাহের শাসন সংস্কারগুলি মধ্যযুগে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তার কয়েকটি উল্লেখযোগ্য সংস্কার নিচে উল্লেখ করা হলো।
ভূমি রাজস্ব ব্যবস্থা। শেরশাহ ভূমি জরিপ করে জমির উর্বরতা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেন। কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করা হতো, যা তাদের শোষণ থেকে মুক্তি দেয়। 2 নম্বর হচ্ছে সামরিক সংস্কার। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন, সৈন্যদের সরাসরি নিয়োগ করতেন এবং তাদের বেতন দিতেন। 3 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থা। শেরশাহ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের দিকে বিশেষ নজর দেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তার সময় নির্মিত হয়, যা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে। তিনি পুরাতন ভেজাল মুদ্রা বাতিল করে বিশুদ্ধ রৌপ্য মুদ্রা প্রচলন করেন, এর ফলে অর্থনীতি স্থিতিশীল হয়। প্রশাসনিক সংস্কার। সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করেন। স্থানীয় স্তরে পঞ্চায়েত ব্যবস্থা চালু রাখেন। তৃতীয় প্রশ্ন, মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক সর্বদা একরকম ছিল না, এটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। নিচে এই সম্পর্কে কয়েকটি দিক আলোচনা করা হলো। এক হচ্ছে বৈবাহিক সম্পর্ক। মোগল সম্রাট আকবর রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে। এর মাধ্যমে রাজপুতরা মোগল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ পরিণত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক মিত্রতা। অনেক রাজপুত রাজা মোগলদের রাজনৈতিক মিত্র হিসেবে কাজ করেছেন। তারা মোগলদের অধীনে উচ্চ পদ লাভ করেন এবং সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করেন। 3 নম্বর পয়েন্ট, যুদ্ধ ও বিদ্রোহ। কিছু রাজপুত রাজ্য মোগলদের আধিপত্য মেনে নিতে অস্বীকার করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। উদাহরণস্বরূপ, মেবারের রানা প্রতাপ আকবরের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে যুদ্ধ চালিয়েছেন। সাংস্কৃতিক আদান প্রদান। মোগল ও রাজপুতদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল। মোগল দরবারে রাজপুত শিল্পকলার প্রভাব দেখা যায়, তেমনি রাজপুতদের জীবনযাত্রায় মোগল সংস্কৃতির প্রভাব পড়েছিল। ধর্মীয় সহনশীলতা। আকবরের সময় মোগলরা ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করে, যা রাজপুতদের মধ্যে আস্থা তৈরি করে। সুতরাং মোগল ও রাজপুতদের সম্পর্ক ছিল জটিল, যেখানে মিত্রতা, বৈবাহিক সম্পর্ক, যুদ্ধ এবং সাংস্কৃতিক আদান প্রদান সবকিছুই বিদ্যমান ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জাপ্তি ব্যবস্থার পরিচয় দাও। জাপ্তি ব্যবস্থা ছিল মুঘল সম্রাট আকবরের সময় প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। ভূমি পরিমাপ। এই ব্যবস্থায় জমিকে বৈজ্ঞানিকভাবে পরিমাপ করা হতো। ফসলের শ্রেণীবিভাগ। জমির উর্বরতা এবং ফসলের প্রকারভেদের উপর ভিত্তি করে জমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হতো। রাজস্ব নির্ধারণ। প্রতি বিঘা জমির জন্য ফসলের গম উৎপাদন এবং বাজার মূল্যের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা হতো। নগদ রাজস্ব। সাধারণত রাজস্ব নগদ অর্থে আদায় করা হতো, তবে কিছু ক্ষেত্রে শস্যের মাধ্যমেও আদায়ের ব্যবস্থা ছিল। টোডরমলের ভূমিকা। আকবরের রাজস্বমন্ত্রী রাজা টোডরমল এই ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? সুলতানি আমলে দিল্লি শহর ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। শহরটিতে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস ছিল এবং এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। সুলতানি শাসকরা শহরটিকে সাজিয়েছিলেন নানান স্থাপত্য শিল্পকর্ম দিয়ে। সুলতানি আমলে দিল্লি শহরের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। মিশ্র বসতি। দিল্লি শহরে বিভিন্ন জাতীয় সংস্কৃতির মানুষের বসবাস ছিল। এখানে হিন্দু, মুসলিম, জৈন সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করত। বাণিজ্য কেন্দ্র। দিল্লি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে দেশ বিদেশের বণিকরা তাদের পণ্য নিয়ে আসত এবং ব্যবসা বাণিজ্য করত। স্থাপত্য শিল্পকলা। সুলতানি শাসকরা দিল্লিকে সাজিয়েছিলেন নানান স্থাপত্য শিল্পকর্ম দিয়ে। কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবকের মসজিদ সহ আরও অনেক স্থাপত্য আজও দিল্লির গৌরব বহন করে চলেছে। নগর জীবন। দিল্লি শহরের জীবনযাত্রা ছিল আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। এখানে বাজার, প্রাসাদ, মন্দির, মসজিদ সহ নানা ধরনের স্থাপনা ছিল। প্রযুক্তি ও কারুশিল্প। সুলতানি আমলে দিল্লি শহর উন্নত প্রযুক্তি নির্ভর কারুশিল্পের প্রসার ঘটেছিল। বিভিন্ন ধরনের হস্তশিল্প ও স্থাপত্য কাজে দক্ষতার পরিচয় পাওয়া যায়। 5 নম্বরের প্রশ্ন, মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। মধ্যযুগের ভারতে দেশীয় ও বৈদেশিক বাণিজ্য বেশ সমৃদ্ধ ছিল। অভ্যন্তরীণ বাণিজ্যে খাদ্যশস্য, বস্ত্র, মশলা, ধাতু ইত্যাদি বিভিন্ন পণ্যের কেনা হতো। বৈদেশিক বাণিজ্যে ভারত পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে ব্যবসা করত। ভারত থেকে বস্ত্র, মশলা, রত্ন ইত্যাদি বিদেশে যেত এবং চীনামাটির বাসন, রেশম, ঘোড়া ইত্যাদি আমদানি করা হতো। মধ্যযুগে দেশীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলো ছিল শহরের বিকাশ। শহরগুলি বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল এবং অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করেছিল। পথের উন্নয়ন।
স্থল ও জলপথের উন্নতি অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন পণ্যের বেচাকেনা, খাদ্যশস্য, বস্ত্র, মশলা, ধাতু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবসা হতো। বণিক শ্রেণী, বণিকদের একটি শক্তিশালী শ্রেণী গড়ে উঠেছিল যারা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হাট ও বাজার, বিভিন্ন স্থানে হাট ও বাজার স্থাপন করা হয়েছিল যেখানে পণ্য কেনাবেচা চলত। মধ্যযুগে বৈদেশিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল: বন্দরগুলির ভূমিকা, কালিকট, সুরাট বন্দরগুলি বৈদেশিক বাণিজ্যের কেন্দ্র ছিল। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, পারস্য, আরব এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত। আমদানি ও রপ্তানি, ভারত থেকে বস্ত্র, মশলা, রত্ন ইত্যাদি বিদেশে যেত এবং চীনামাটির বাসন, রেশম, ঘোড়া ইত্যাদি আমদানি করা হতো। বাণিজ্য পথ, সিল্ক রোড এবং ভারত মহাসাগর ছিল প্রধান বাণিজ্য পথ। ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজ বণিকরা ভারতে আসে এবং বাণিজ্যে অংশ নেয়। মধ্যযুগে দেশীয় ও বৈদেশিক বাণিজ্য উভয়ই ভারতের অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।